গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সবর সিরিজের একটি গল্প মারিচ। আমরা দ্বিতীয় পর্বে শুনছিলাম মিসেস অরুণিমা বক্সির সন্দেহভাজন খুনি মিস্টার মিহির তিনি কথা বলছিলেন গভীর রাতে একজন অচেনা ভদ্রমহিলার সঙ্গে। ওর উপর খুব ভরসা আপনার? হ্যাঁ, ভরসা তো একটু আছেই, খুব স্ট্রং ভরসা নয়, তবে সামান্য একটু নির্ভর করতে পারছি। ভদ্রলোক ফেল করলে আমার কপালে কষ্ট আছে, তবে ভাগ্য ভালো বিয়ে টিয়ে করিনি, আমার একার উপর দিয়ে যাবে। মা বাবাও তো কষ্ট পাবেন। তা পাবে, তবে দেয়ার ডেজ আর নাম্বারড। আমার মা বাবা জীবনে সুখে থাকেনি, আমি যৌবনকালে কষ্ট দিয়েছি, এখন আমার দাদারা দেয়। আপনি তো এখনো কষ্ট দিচ্ছেন। না ম্যাডাম, এই খুনজনিত ঝামেলা আমার ইচ্ছাকৃত নয়। আমি বিদেশ থেকে ফিরে এসে মা বাবার অর্থকষ্টজনিত সমস্যা নির্মূল করেছি, কাজের লোক রেখে দিয়েছি, মা বাবা এখন আরামে আছে। শ্রীঘরে যেতে না হলে আমি আর তাদের ছেড়ে কোথাও যাব না, সেটাও তাদের কাছে শপথ করেছি। ওরা হয়তো আপনাকে সংসারী দেখলেই বেশি খুশি হতেন। তার বলতে, মা তো বিয়ে বিয়ে করে পাগল করে তুলেছে আমায়, গোটা 10 পাত্রী দেখেও ফেলেছে। দেখার জন্য আমাকেও টানা হেঁচড়া কম করেনি। খুনের কেসটায় ব্যাপারটা ধামাচাপা পড়েছে। আপনি কি বিবাহ বিরোধী? তা কেন? আসলে ওসব নিয়ে ভাবতে ইচ্ছে করে না, আর দাদাদের তো দেখছি মা বাবার খোঁজ অব্দি নেয় না। সেটা কি তাদের বউদের দোষ? তা জানি না, তবে বিয়ের পর থেকেই তাদের মানসিক পরিবর্তন হয়েছে। সেই জন্য বউরা দায়ী হবেন কেন? আপনার দাদারাই দায়ী। ঠিকই বলেছেন, বউদের দায়ী করা আমার ঠিক হয়নি। আজকাল মা বাবার সঙ্গে থাকলে খটাখটি অশান্তি বেশি হয়। আমি সংসার সম্পর্কে ওয়াকিবহাল নই, তবে আপনি যা বলেছেন তা হতেও পারে। হ্যাঁ মশাই, ছেলেরা বউ নিয়ে আলাদা থাকাই ভালো। তাহলে আর আমার বিয়ে করা হবে না। হুমা, কেন? আমি বুড়ো বাবা মাকে ছাড়তে পারবো না। একটা জীবনে অনেক কষ্ট দিয়েছি, 2-3 বছর লাপাত্তা ছিলাম, ভেবে ভেবে আমার মায়ের হার্টের অসুখ করেছে। তাহলে বোবাকালা মেয়ে বিয়ে করুন, না হলে গাগঞ্জের একটু হাবাগোবা মেয়ে। আমার তো বই দরকার নেই। ও, তাহলে সেই ফুলে ফুলে মধু খেয়ে বেড়ানো। বলেছি তো, ওটাও আমার হাতে নেই। ফুলেরা মধু বিতরণ করতে চাইলে বেচারি মৌমাছির দোষটা কোথায়? আপনি ভীষণ খারাপ লোক। তা তো আগেই বলেছেন। আবার বলছি, বেশ তো, মেনেও নিচ্ছি আমি খারাপ লোক। হ্যালো, কি হলো, ফোন ছেড়ে দিলেন নাকি? ম্যাডাম, তাহলে কি গুড নাইট? ফোন ছাড়েনি মশাই। তাহলে চুপ করেছিলেন কেন? আপনার উপর রাগ হচ্ছিল। সে তো বুঝতেই পারছি, আমাকে অনেকেই পছন্দ করে না। আচ্ছা, সেরকম মেয়ে যদি পান তাহলে বিয়ে করবেন? আপনাকে তো আমার মায়ের মতোই বিয়েতে পেয়েছি দেখছি। আহা, বলুন না। কিরকম মেয়ের কথা বলছেন? যে আপনার মা বাবার যত্নার্থী করবে। সে কি আর পাওয়া যাবে? আমার মা বাবা তো আর তার মা বাবা নয়। সে কি আর আমার চোখ দিয়ে আমার বাবা মাকে দেখবে? ওসব শরৎচন্দ্রের নভেলে হয়। কেন হবে না? এখনকার মেয়েরা তাদের অন্যরকম আইডেন্টিটি খুঁজে পেয়েছে, তারা কেন শ্বশুর শাশুড়ি নিয়ে পড়ে থাকবে? তা থাকতে হবে কেন? আপনি তো তাদের জন্য লোক রেখে দিয়েছেন, বউ একটু দেখাশোনা করবে, ভালো ব্যবহার করবে, ব্যাস। সেটা তো দুরাশা। হয়তো আমার মাকে বা বাবাকে সে পছন্দ করতে পারবে না, তারা তো আর পারফেক্ট হিউম্যান বিং নয়। না ম্যাডাম, ওসব আমার দিয়ে হবে না। তাহলে কি মা খুশি হবেন? তা হবে না, তবু বিয়ে না করা লেসার এভিল। আপনার ঘুম পাচ্ছে না তো? না ম্যাডাম, আমার ইচ্ছা ঘুম। এখন কটা বাজে জানেন?
রাত 1টা। আপনার কথা বলতে খারাপ লাগছে না তো? আরে না ম্যাডাম, সারাদিন তো আড্ডা মারার সময় পাই না, মানুষও পাই না। এখন যা হোক একটু আড্ডা দেওয়ার সুযোগ হচ্ছে। আমি মোটেই আড্ডা দিচ্ছি না। তাহলে কি করছেন? আমি আপনাকে অ্যাসেস করছি। ও হ্যাঁ, তা তো বটেই। ইয়ার কি হচ্ছে? না তো, তবে অ্যাসেস করে কি লাভ? আমি সামান্য মানুষ। একটা মার্ডার কেসে আপনি প্রাইম সাসপেক্ট, খবরের কাগজে নাম উঠেছিল, মনে নেই? তা বটে, বেশ কুখ্যাত লোক। যা বলেছি মনে থাকবে? অনেক কথাই তো বললেন, কোনটা বিশেষ করে মনে রাখতে হবে? মার্ডারটা নিয়ে ভাবুন। ভাবছি তো। ওরকম এলোমেলো ভাবনা নয়। তাহলে? সেদিন মিসেস বক্সির সঙ্গে আপনার যা যা কথা হয়েছিল সেগুলোর উপর কনসেন্ট্রেট করুন। সেগুলো তো আমি মাঝে মাঝে ভাবি। আপনি ভীষণ ক্যালাস লোক। তা হয়তো হবে। সেদিন মিসেস বক্সির কোনো কথার কোনো আলাদা অর্থ হয় কিনা ভেবে দেখুন তো, খুব ডিপলি ভাবুন। আমি কাল আবার রাত 12টায় ফোন করব। ধন্যবাদ ম্যাডাম, আপনি আমার জন্য ভাবছেন বলে ধন্যবাদ। আপনার জন্য ভাবছি কে বলল? তাহলে? জাস্ট একটা নাগরিক কর্তব্য হিসেবে পরামর্শ দিচ্ছি। সেটাই বা কে দেয় বলুন? এখন ইয়ার কি ছেড়ে ভাবুন তো, এক্ষুনি ভুসভুস করে ঘুমোতে হবে না। রাতে, বিশেষ করে গভীর রাতে ভাবনা চিন্তা খুব শার্প হয়। এখন বসে বসে কিছুক্ষণ মাথাটাকে খাটান, আমিও ভাবছি। আপনার ঘুম পায়নি তো? না, বিবেক কি ঘুমোয়? চাচ্ছি। আচ্ছা ম্যাডাম, কাল আবার। টুক করে ফোনটা কেটে গেল। মহিলা যে কে তা কিছুই বুঝতে পারছে না মিহির। দিন 4 আগে প্রথম ফোনটা আসে। রহস্যময় কথাবার্তা, কিছুতেই পরিচয় না দেয়া। তারপর প্রতি রাতেই ফোন। মেয়েটা কে হতে পারে তা কিছুতেই ভেবে পাচ্ছে না সে। এদেশের খুব বেশি মেয়েকে সে চেনেও না। গলার স্বর থেকে অনুমান হয় বয়স কম, 18, 19, 20 হতে পারে। মিহির সম্পর্কে মেয়েটির দুর্বার কৌতূহল এবং বোধহয় হৃদয়ের একটু দ্রবভাব। কিন্তু এসব কি করে হয়? মিহির একটু হিমেন গোছের আছে ঠিকই, বেশ লম্বা চড়া এবং সুপুরুষ। তা বলে সব মেয়েই ঢলে পড়বে এমন নয়। কোনো চিন্তাই বেশিক্ষণ থাকে না মিহিরের মাথায়। ঘুম আসছিল না। সারাদিন অসুরের মতো খাটুনির পর ঘুম। আধো তন্দ্রার মধ্যে হঠাৎ চমকে উঠল। না, তেমন কনসেন্ট্রেট না করে হঠাৎ তার মনে পড়ল, অরুণিমা সেদিন হঠাৎ একসময় খুব অন্যমনস্কভাবে বলেছিল, আমি মরে গেলে ও সব পাবে। আমি একদম তা চাই না, একদমই না। আমি চাই এসব তোমার হোক। কত টাকার সম্পত্তি আমার জানো? ভাবতেই পারবে না। এটা কি ইম্পর্টেন্ট কথা? কে জানে। মিহির ঘুমিয়ে পড়ল। মিস্টার দাশগুপ্ত, লোকটিকে কি আপনারা ছেড়ে দিলেন? না, মিহিরবাবু বেল পেয়েছেন। বেলই বা পায় কি করে? হি ইজ দি প্রাইম সাসপেক্ট। সেটা আদালত জানে, আমাদের কিছু করার নেই। পাবলিক প্রসিকিউটর কি বেলের বিরোধিতা করেননি? বলতে পারবো না, আমি আদালতে ছিলাম না। কিন্তু মিহিরবাবুর বেল নিয়ে আপনি অত ভাবছেন কেন? প্রয়োজন হলে তাকে আবার অ্যারেস্ট করা যাবে। ওকে আপনারা চেনেন না মিস্টার দাশগুপ্ত। ও যে কোনো সময় হাওয়া হয়ে যেতে পারে। এ ব্যাপারে ওর প্রতিভা সাংঘাতিক। সেক্ষেত্রে আর কি করা যাবে বলুন? পুলিশ তো আর সর্বশক্তিমান নয়। আদালতের বিরুদ্ধাচরণ তো করতে পারি না। ব্যাপারটা কিন্তু মোটেই ভালো হলো না। খুনটা যে মিহিরই করেছে সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই। কে বলল নেই? সন্দেহ অবশ্যই আছে। সে কি? পুলিশের হাতে ভদ্রলোককে কন্ডেম করার মতো যথেষ্ট তথ্য নেই। এদেশের পুলিশ কি এতটাই অপদার্থ?
এদেশের পুলিশ এদেশের মতোই, কি আর করা যাবে বলুন? ডিসগাস্টিং, ভেরি ডিসগাস্টিং। দুঃখিত মিস্টার বক্সি, আপনাকে খুশি করতে পারছি না। বাই দ্য ওয়ে, আপনি কবে এলেন? কাল রাতে। আপনি তো মোটে মাসখানেক আগে আমেরিকায় ফিরে গেলেন। 1.5 মাস। আসতে হলো জরুরি প্রয়োজনে। আমার সম্বন্ধী সত্যব্রত আয়রনসাইড রোডের বাড়িটা প্রমোটারকে বিক্রি করার তোড়জোড় শুরু করেছে। ওর কাছে নাকি আমার স্ত্রীর দেয়া পাওয়ার অফ অ্যাটর্নি আছে। খবর পেয়ে আসতেই হলো। বাড়িটা বোধহয় আপনি বিক্রি করতে রাজি নন? পাগল নাকি? বাড়ি বিক্রি করব কেন? সত্যব্রতের সঙ্গে এই নিয়ে ঝামেলা চলছে বলে আমাকে আসতে হয়েছে। আমি যতদূর খবর রাখি আপনার স্ত্রীর আরো গোটা 2 বাড়ি আছে এবং ব্যাংকে ক্যাশ আছে, অন্যান্য বন্ডেও আছে প্রচুর টাকা। হ্যাঁ, ওদের অবস্থা ভালোই ছিল। আপনি এখন এসবের মালিক, তাই তো? ন্যাচারালি। জিজ্ঞেস করছেন কেন? না, ভাবছিলাম অন্য কোনো ওয়ারিশন আছে কিনা। কে থাকবে? উনি কোনো উইল টুইল করেছিলেন কিনা জানেন? লুক ম্যান, অরুণিমা ওয়াজ জাস্ট আন্ডার 40। এই বয়সে কেউ উইল করতে যায়? ভালো করে খুঁজে দেখেছেন? খোঁজার প্রয়োজনই মনে করিনি। কিন্তু একথা বলছেন কেন? প্রিয়ব্রত মজুমদার নামে একজন বিখ্যাত অ্যাটর্নি আছে, জানেন? না তো। আমি তার ফোন নাম্বার আপনাকে দিচ্ছি, একটু কথা বলে দেখুন। হোয়াট ডু ইউ মিন? আমি হঠাৎ উঠ করে একটা লোকের সঙ্গে কথা বলতে যাব কেন? উনি অরুণিমা দেবীর অ্যাপয়েন্টেড অ্যাটর্নি। অরুণিমার অ্যাটর্নি? কই, জানতাম না তো। আপনি আপনার স্ত্রীর অনেক কিছুই হয়তো জানতেন না। তার মানে? স্ত্রিয়াস চরিত্রম। আপনি ননসেন্স টক করছেন। আপনি উত্তেজিত হয়ে পড়ছেন কেন? আমি তো জাস্ট আপনাকে একজনের সঙ্গে একটু কথা বলতে বলছি, এতে মেজাজ খারাপের মতো কিছু নেই তো। আর ইউ হিন্টিং সামথিং? আরে মশাই, কথা বলেই দেখুন না। প্রিয়ব্রত বাবু ইজ এ রিনাউন্ড ম্যান ইন দ্য ফিল্ড অফ ল। আজে বাজে লোক নন। তিনি আমাকে কি বলবেন? যা বলবেন তা হয়তো আপনার পছন্দ হবে না, কিন্তু ট্রুথ ইজ অলওয়েজ লাইক দ্যাট, নট প্যালেটেবল। ঠিক আছে, নাম্বারটা দিন। নোট করে নিন। এখন 10টা বাজে, ঘন্টাখানেক পরে ওকে ওর চেম্বারে এই নাম্বার পাবেন। অরুণিমা কি গোপনে কোনো ডিল করেছিল? আমার মুখ থেকে শুনবেন কেন? প্রপার অথরিটির কাছ থেকে জেনে নিন। আপনি আমাকে টেনশনে ফেলে দিলেন। তা হয়তো দিলাম, কিন্তু সবটা জেনে এবং বুঝে এগোনো ভালো। ফোনটা কেটে গেল। কিছুক্ষণ চুপচাপ বসে রইল সবর। কলকাতার ক্ষণস্থায়ী শীত বিদায় নিচ্ছে। বাইরে রোদের তেজ বাড়ছে। ফেব্রুয়ারির শেষে কলকাতায় আজকাল রোদের তাপ বেশ, হাঁটলেই ঘাম হয়। বেরোতে ইচ্ছে করছিল না সবরের, কিন্তু একটা মোবাইল নম্বরে বারবার ফোন করে মিহিরকে ধরা যাচ্ছে না। ফোন সুইচ অফ করা আছে। সবর অগত্যা উঠল। ফোনটা বেজে উঠতেই ভুরু কুচকে তাকালো যন্ত্রটার দিকে, তারপর তুলে নিল। সবর দাশগুপ্ত বলছি। শাহেন শাহকে ধরা গেছে স্যার, চালান দেব কি? আরে না না, চালান ফালান নয়, বসিয়ে রাখুন, কয়েকটা প্রশ্ন করে ছেড়ে দেব। ওর নাকি ড্রাগ নেওয়ার সময় হয়েছে, খুব রেস্টলেস। আপনি ওকে ড্রাগ নিতে দিন। আপনি পারমিশন দিচ্ছেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে নর্মাল অবস্থায় চাই। ঠিক আছে, আপনি কি আসছেন? হ্যাঁ, আমি এখনই রওনা দিচ্ছি, আধ ঘন্টায় পৌঁছে যাব। আধ ঘন্টা পর দক্ষিণ কলকাতার একটা ফাঁড়িতে সবর দাশগুপ্ত শাহেন শাহর মুখোমুখি হতেই সুপুরুষ দীর্ঘকায় বছর 35 বয়সে শাহেন শাহ উঠে দাঁড়িয়ে একটা সালাম করল। শাহেন শাহর দাড়ি এবং গোঁফ খুব যত্ন করে ট্রিম করা, পরনের পোশাক অবশ্য এলোমেলো, ময়লা জিন্সের প্যান্ট আর গায়ে ইস্ত্রিবিহীন সবুজ পাঞ্জাবি। ভালো আছেন তো সাহেব? ভালো, তুমি কেমন? সব ঠিক হ্যায়। কুছ মুসিবত হলো নাকি সাহেব? সাউথ ক্যালকাটায় আয়রনসাইড রোডে অরুণিমা বক্সী মার্ডার হয়েছিল, জানো তো? জানি সাহেব। কে জানো? না সাহেব। তোমাকে না জানিয়ে কে কাজ করবে এখানে, তুমি না রন? আজকাল বহুত মস্তান উঠেছে সাহেব, আপনি তো সব জানেন।
উঠতি মাস্তান? হ্যাঁ সাহেব। এরকম ছক কষে কি ওরা কাজ করবে? মনে হয় না। খোঁজ নিয়ে বলবো সাহেব। তোমার তো কখনো ভয় ডর বা জানের পড়া ছিল না? ও বাত তো ঠিকই সাহেব, কিন্তু তোমার চোখ দেখে মনে হচ্ছে আজকাল তোমার ভয় ডর হয়েছে। শাহেনশাহ মাথা নিচু করে বলল, দিনকাল খারাপ আছে সাহেব, বহুত কম্পিটিশন, বহুত পলিটিক্স, বহুত টেনশন। সেটা আমি জানি। তোমার চেলা মিল্টন আলাদা হয়ে গেছে? জি সাহেব, মিল্টন তিলজলা ডেরা করেছে। তোমার দলে কে আছে এখন? বাচ্চু, ঘিয়া, পাগলু সব নতুন আছে সাহেব। তুমি কেস করো না? না সাহেব, বকরা পাই। অরুণিমা বক্সিকে যে খুন করেছে সে পুরনো লোক। আমার লোক করেনি সাহেব। সেটা আমি জানি, কিন্তু কে করেছে সেটা তোমার না জানার কথা নয়। জানি না সাহেব। তুমি ভয় পাচ্ছ শাহেনশাহ? শাহেনশাহ পায়ে পায়ে একটু ঘষাঘষি করল, মুখটা একটু বিবর্ণ। কন্ট্রাক্ট মার্ডার, বুঝলে? হ্যাঁ সাহেব। খুনটা হয়েছে তোমার এলাকায়। তোমাকে সেলামি না দিয়ে কাজটা কি কেউ করতে পারে? সাহেব, আজকাল এলাকা কেউ মানে না। পয়সার লালচ বাড়ছে তো, পুরানা জামানা তার নেই। সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। লোকটাকে আমার চাই শাহেনশাহ। খবর নিয়ে জানাবো সাহেব। আজ বিকেলে? আর একটু টাইম লাগবে। টাইম লাগার কথা নয় শাহেনশাহ, তুমি আসলে ভয় পাচ্ছ। ড্রাগ ধরার পর কি এসব হচ্ছে? না সাহেব, সিচুয়েশন বদল হয়ে গেছে। কাকে ভয় পাও? কাউকে না, টাইমকে ভয় পাই সাহেব। আজকাল সব উল্টাপাল্টা ব্যাপার হয়। ঝেড়ে কাশো শাহেনশাহ। চুপ করে থাকার জন্য কত টাকা পেয়েছ? শাহেনশাহ মাথা নিচু করে চুপ করে থাকে। তোমার বিরুদ্ধে তো কোনো কেস দিচ্ছি না, তোমাকে ধরাও হবে না, শুধু একটা ইনফরমেশন চাইছি। মনে পড়ে তোমাকে এর আগে আমি 3 বার বাঁচিয়ে দিয়েছি? বহুত মেহেরবানি, আমি ভুলিনি। তাহলে আমার ঋণ একটু শোধ করো। ছোকরা অ্যারেস্ট হয়ে গেলে বহুত হুজ্জত হবে সাহেব, রায়ট হয়ে যাবে, আমি খতম হয়ে যাব। অ্যারেস্ট করব না। যে খুনটা করে সেই তো আর আসল খুনি নয়। যে খুনটা করায় সেই আসল খুনি। আমি তাকে ধরতে চাইছি। কথা দিচ্ছেন স্যার? হ্যাঁ, তবে আমি জানতে চাই পেমেন্ট কে করেছে। বক্সি মেম সাহেবকে খুন করেছে লম্বুর দল। খাটো আর সেলিম ছিল অপারেশনে। পেমেন্ট কে করেছে? এজেন্সি। কোন এজেন্সি? সার্ভিস টু দ্য পিপল। খাটো কি কলকাতায়? না সাহেব, অপারেশনের পর সরিয়ে দেওয়া হয়েছে, ওটাই নিয়ম। এজেন্সির মালিক জনি, তাই না? জি সাহেব, জনি ইনফরমেশন পায় টেলিফোনে, টাকা ওর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তার মানে খুনটা কে করিয়েছে তা জনি জানে না? না সাহেব। কাকে সন্দেহ হয় শাহেনশাহ? আমরা কাউকে সন্দেহ করি না, টাকা পাই, কাজ করি। বুঝলাম। টাকার অ্যামাউন্ট জানো? না, আমি 10,000 পেয়েছি। সেটা কত পার্সেন্ট? জানি না সাহেব, নিট 10,000, নো বার্গেন। ঠকে গেছো। আমার হিসেবে 5 থেকে 10 লাখের মধ্যে কন্ট্রাক্ট হয়েছে, তার কম নয়। হতে পারে সাহেব, আমার কাছে তো এটা ফালতু টাকা, তাই আমি এর খোঁজখবর নিইনি। ঠিক আছে শাহেনশাহ, তুমি যেতে পারো। জি সাহেব। লম্বুর মোবাইল নাম্বার জানো? জানি সাহেব। দাও।
নম্বরটা ডায়াল করতে ওপাশ থেকে কেউ বলল, বলো। সবার গম্ভীর গলায় বলল, ফোনটা লম্বকে দাও। তুমি কে? তোর বাপ সালা, লম্বকে দে। ওপাশটা কিছুক্ষণ চুপ, তারপর একটা গমগমে গলা বলে উঠল, কন হ্যাঁ বে? বলেছি তো তোর বাপ, আমি সবর দাশগুপ্ত। আরে স্যার আপনি? নমস্কার স্যার, আমি লম্বু। শোন, কথা আছে। বলুন স্যার। আয়রনসাইড রোডের অরুণিমা বক্সিকে খুন করানোর কন্ট্রাক্ট কে দিয়েছিল জানো? স্যার এসব কি বলছেন? আকাশ থেকে পড়লে যে। অ্যাক্টিং ছাড়ো, তুমিও শিয়ানা আমিও শিয়ানা। সে কথা তো ঠিক স্যার, কিন্তু স্যার পার্টিকে তো চিনি না। খবরটা নিতে পারবে? জনি কাজটা দিয়েছিল, জনিও জানে না। কত টাকার কন্ট্রাক্ট? 5। জনি কোথায়? এখানে আছে স্যার, আমি জনির এজেন্সি থেকেই বলছি। ভারী মিষ্টি মোলায়েম একটা গলা বলল, নমস্কার স্যার, আমি জনি। কন্ট্রাক্টটা কত টাকার ছিল জনি? 6 স্যার। কে তোমাকে ফোন করেছিল? নাম বলেনি। পুরুষ না মহিলা? মহিলা। শিওর? হ্যাঁ স্যার শিওর। বয়স কিরকম হবে? বেশি নয় স্যার, ছুকরির গলা। তোমার অ্যাকাউন্ট নাম্বার জেনে নিয়েছিল? হ্যাঁ স্যার, অনেকে তো নিজে কন্ট্যাক্ট করে না, ভয় পায়। কবার ফোন করেছিল? 2 বার। গলা চিনতে পারবে? পারবো স্যার, আমার ভয়েস মেমোরি ভালো। হয়তো দরকার হবে না। শোনো, এখন কয়েকদিন তোমার ফোন এলে ধরবে না, অ্যান্সারিং মেশিনে রেকর্ড করে রাখবে, তোমাকে যেন মোবাইলে ফোন করে। স্যার আপনি কি আমাদের উপর অ্যাকশন নেবেন? আপাতত নয়, কিন্তু এই লাইনটা ছাড়ো, যেদিন ধরবো সেদিন ঝুলিয়ে দেব, পার পাবে না। জানি স্যার, কিন্তু এটা তো প্রফেশন, নাথিং এলস। ফিলসফি ছেড়ো না। দোষ ধরবেন না স্যার, পুলিশেও বকরা দিয়েছি। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা নামিয়ে রাখল সবুর। আরো 40 মিনিট বাদে মিহিরের গ্যারেজে হাজির হয়ে গেল সবুর। মিহির তার ট্রাকের ইঞ্জিনে কাজ করছিল। কালি ঝুলি মাখা অবস্থায় নেমে এলো। আরে আপনি? মোবাইলটা তো সুইচ অফ করে রেখেছেন, তাই আসতে হলো। কাজ করছিলাম বলে ফোন অফ রেখেছি। বলুন কি খবর? অ্যাটর্নি প্রিয়ব্রত মজুমদারকে চেনেন? না, কে তিনি? আপনাকে ফোন টোন করেননি? আগে না। অরুণিমা বক্সী আপনাকে কত টাকা অফার করেছিল? ও, সে তো অনেক টাকা, কয়টা ফরচুন, এমন বলেননি। আপনি কি জানেন তিনি একটা উইল করে রেখে গেছেন? উইল? না, আমি জানবো কোত্থেকে? ইন কোর্স অফ টাইম আপনি জানতে পারবেন। কি জানবো? জানবেন যে উনি কলকাতার বিষয় সম্পত্তি আপনার নামে ট্রান্সফার করতে নির্দেশ দিয়েছেন। আমার নামে? ওয়াই মি? বোধহয় ওর ভালোবাসার নিদর্শন। পাগল নাকি? ভালোবাসা নয়, ওটা ছিল ইগোজনিত পাগলামি। আমাকে উনি দখল করতে চেয়েছিলেন লাইক এ ট্রফি। আপনি তো এখন বিপুল সম্পত্তির মালিক হতে যাচ্ছেন। আচ্ছা সবরবাবু, আমাকে আপনি কি ভাবেন বলুন তো? কি আবার ভাববো? আমি কি লোভী না লেলা? আমাকে মিসেস বক্সী যদি সব দিয়েও গিয়ে থাকেন, আমি 1 পয়সা ছোব না। আপনার ইগো তো কম নয়। এটা আত্মমর্যাদার প্রশ্ন, ইগো নয়। আমার টাকার কোনো অভাব নেই, আর খুব বেশি বড়লোক হওয়ার ইচ্ছাও নেই। মধ্যম পন্থায় আমার ভালো লাগে। তাহলে কি করবেন?
কিছুই করব না, উইলটা ছিঁড়ে ফেলে দেব। শুধু উইল নয়, উনি অলরেডি আপনার নামে সবকিছু ট্রান্সফার করেছেন। তাতেও কিছু নয়, আবার ট্রান্সফার করে দেব। কাকে? ওর হাজবেন্ডকে। এত টাকা ছেড়ে দেবেন? ধরার যখন প্রশ্নই নেই। আপনি চান বা না চান, অরুণিমা বক্সী আপনাকে তার সবকিছু দিয়ে গেছেন, সেই সঙ্গে আপনাকে একটু বিপদেও ফেলে গেছেন। বিষয় সম্পত্তি মানেই তো বিপদ। হ্যাঁ, ঠিক কথা, তবে আপনি যে অর্থে বলছেন তা ছাড়াও বিপদ আছে। সেটা কিরকম? মর্টাল ডেঞ্জার। তার মানে কি? আপনি খুন হয়ে যেতে পারেন। মাই গড, কেন? কারণ আছে বলেই। কিন্তু আমি তো সব চাইছি না। সেটা সবাই বুঝবে না। আমাকে কে খুন করবে? ভাড়াটে খুনি। সর্বনাশ! আপনি তো বাহাদুর লোক, ভয় পাচ্ছেন কেন? ভয়ের কথাই তো বলছেন। আরে নার্ভাস হলে চলবে না। নার্ভাস নই মশাই, আমি ঝুট ঝামেলা পছন্দ করি না। পিসফুল লাইফ চান তো? হ্যাঁ। তাহলে কোঅপারেট করুন। করছি তো। করছেন না। সেদিন অরুণিমা বক্সী আপনাকে আরো কিছু বলেছিলেন যা আপনি আমার কাছে চেপে গেছেন। আমার যা মনে পড়েছে বলেছি। উনি সুব্রত বক্সীর একজন বান্ধবীর কথা বলেছিলেন। মাথা নেড়ে মিহির বললেন, না বলেননি, বিশ্বাস করুন। সুব্রত বক্সীর কি কোনো বান্ধবী নেই? থাকলেও আমি জানি না। সুব্রতদার সঙ্গে আমার বিজনেস রিলেশন ছিল, ইন্টিমেসি ছিল না। মিসেস বক্সী সুব্রতদাকে এতটাই তাচ্ছিল্যের চোখে দেখতেন, ওকে নিয়ে ওর কোনো মাথা ব্যথাই ছিল না। সবার কপালে দুশ্চিন্তার একটা ভাঁজ পড়ল। সামান্য চুপ করে থেকে বলল, সত্যি কথা বলছেন? হ্যাঁ, সত্যি কথা বলছি। তাহলে তো জটিলতা বাড়ল। কিন্তু সেটার জন্য তো আমি দায়ী নই। প্যাটার্নটা ঠিকঠাক মিলছে না। সুব্রত বক্সীর একজন বাঙালি বান্ধবী থাকা উচিত, তাহলে প্যাটার্নটা মিলে। নইলে আবার নতুন করে ভাবতে হবে। আপনি কি বলতে পারেন সুব্রতবাবু সম্পর্কে অরুণিমার এত রিপালশনের কারণ কি? রিপালশন নয়, রিপালশনও তো একরকমের রিয়াকশন। অরুণিমা সুব্রত তাকে ঘেন্না করতেন বলে মনে হয় না। তেমন কোনো রাগেরও প্রকাশ দেখিনি, জাস্ট ইগনোর করতেন। সুব্রত বক্সী কি ওর আজ্ঞাবহের মতো ছিলেন? পুরোপুরি তাও নয়, কাজের সূত্রে ওদের কোঅপারেশন ছিল, আর দুজনেই পরিশ্রমী। পরস্পরের মধ্যে কাজ নিয়ে সলা পরামর্শ হতো, গুড কালিগস, কিন্তু স্বামী স্ত্রী হিসেবে বোধহয় ক্লোজ ছিলেন না। ভেরি স্ট্রেঞ্জ রিলেশন। সুব্রত বক্সীর অ্যাটিটিউড কিরকম ছিল? সেও আপনাকে বলেছি। উনি স্ত্রীকে তোয়াজ করতেন, ডার্লিং, ডিয়ার, সুইটহার্ট এসব বলতেন সবসময়, কিন্তু সেগুলো মিথ্যে। ভাবিয়ে তুললেন মিহির বাবু। ওমা, ঘুম ভাঙালাম বুঝি? না ম্যাডাম, ঘুমাইনি, চিন্তা করছি। আমি আপনাকে যা চিন্তা করতে বলেছি তা করছেন তো? তার চেয়ে ইম্পর্টেন্ট চিন্তা করতে হচ্ছে। সে আবার কিসের চিন্তা? সবরবাবু নতুন দুশ্চিন্তা ঢুকিয়ে দিয়ে গেছেন মাথায়। কিরকম দুশ্চিন্তা? ওর ধারণা হয়েছে আমাকে কেউ খুন করবে। হ্যাঁ, বলেন কি? হ্যাঁ ম্যাডাম। উদ্বিগ্ন নারী কণ্ঠ থেকে রহস্য খসে পড়ল। একটু আর্তনাদের মতো করে কণ্ঠস্বরটি বলে উঠল, কেন, কে খুন করতে চাইছে? তা তো উনি বলেননি, তবে সাবধান থাকতে বলেছেন। কি আশ্চর্য, আপনার উপর কার রাগ থাকতে পারে? তা তো জানি না, তবে আপনাকে তো বলেছি আমি লোক ভালো নই।
কারো হয়তো খার আছে। প্লিজ একটু ডিটেলসে বলুন তো। ডিটেলস তো আমিও জানি না ম্যাডাম, তবে পুলিশ সাহেব আজ আমার গ্যারেজে হানা দিয়েছিলেন। ঘটনার ক্রম দেখে বা কোনো সূত্রে উনি এরকম একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। তাহলে আপনি কালই কোথাও চলে যান। না ম্যাডাম, আমি ভীতু হলেও ততটা কাপুরুষ নই। নারী কণ্ঠ ঝেঝে উঠল। যাক, অত বীরত্ব দেখাতে হবে না। এ শহরে ভীষণ বিচ্ছিরিভাবে খুনটুন হয় দিনে দুপুরে। প্লিজ অকারণে বেশি সাহস দেখাবেন না। আপনি কি আমার জন্য উদ্বিগ্ন? যদি বলি হ্যাঁ, তাহলে তো বলতে হয় অচেনা একজন মানুষের জন্য আপনার যথেষ্ট সিম্প্যাথি আছে। দেখুন, এসব সিরিয়াস সিচুয়েশনে ইয়ার্কি ভালো লাগছে না। আপনি তো বলেছিলেন দিল্লিতে আপনার দাদা থাকেন। হ্যাঁ, তার কাছে চলে যান না। তার কাছে গিয়ে তো আর অনন্তকাল থাকা যাবে না। কলকাতায় বুড়ো বাবা মা, কাজ কারবার সব ফেলে চলে গেলেই তো হবে না। আর দাদার সঙ্গে আমার খুব একটা ভাবও নেই। অন্য কোথাও গিয়ে থাকার মতো টাকা কি আপনার নেই? খুব পারবেন, প্লিজ। ম্যাডাম, গেলেই তো হবে না, একদিন তো ফিরতেই হবে। সে তখন পরে দেখা যাবে। আমার এখন অনেক টাকা, জানেন? কিসের টাকা? শুনছি অরুণিমা বক্সী নাকি মারা যাওয়ার আগে তার বিষয় সম্পত্তি আমার নামে ট্রান্সফার করে গেছেন। সত্যি? এত টাকা নিয়ে কি করবেন? কিছুই করব না ম্যাডাম, একটা পয়সাও ছুব না। কেন? আচ্ছা, নেব কেন বলুন তো? কোন অধিকারে? সত্যি নেবেন না? প্রশ্নই ওঠে না। শুনে বরং আমার প্রচন্ড রাগ হচ্ছিল। ওমা, কেন? এটা হয়তো ঘুষ, হয়তো করুণা কিংবা ক্রয় মূল্য, কিন্তু কিছুতেই গ্রহণযোগ্য নয়, তাই না? থ্যাংক ইউ। হঠাৎ থ্যাংক ইউ দিলেন কেন? হাফ ছেড়ে বাঁচলাম। কেন? সে আপনি বুঝবেন না। আপনি বেশ অদ্ভুত লোক ম্যাডাম। মোটেই অদ্ভুত নই। মেয়েদের আপনি একটুও চেনেন না। মেয়েরা কি সব একরকম যে চিনব? এক একজন এক এক রকম। কে যে কি চায় তা একদম বুঝতে পারি না, তাই নারী চিন্তা করি না পারতপক্ষে। হাসলেন নাকি? হ্যাঁ। কেন হাসলেন? আপনার অসহায় অবস্থা দেখে। এত মেয়ের সঙ্গে মেলামেশা করেও মেয়েদের চিনতে পারলেন না। ম্যাডাম, আপনি আমার প্রকৃত অবস্থাটা জানেন না। মেয়েদের আমি বরাবরই এড়িয়ে চলতাম, আজও চলি। সার্কাসে যখন কাজ করতাম তখনই দেখেছি কোনো কোনো মেয়ে আমার উপর ইন্টারেস্ট নিচ্ছে। ঠেকানোর চেষ্টা যে করিনি তা নয়, তবু মেলামেশা হয়ে গেল। ফিজিক্যাল রিলেশন, এর বেশি কিছু নয়। সেই থেকে শুরু করে আজও শরীর ছাড়া আর কোনো রিলেশন মেয়ের সঙ্গে আমার হয়নি। তা বলুন ম্যাডাম, তার জন্য কি আমি দায়ী? আমাকে মাত্র ব্যবহার করা হয়েছে, তার বেশি কিছু নয়। অরুণিমা বক্সী যে পাগলামি করলেন তারও কোনো গভীরতা নেই, কিন্তু ওর মন বলে বস্তুই ছিল না। আমি ছিলাম জাস্ট একটা টয়। খেলা ফুরলি ফেলে দিলেন। হ্যাঁ, বুঝেছি, আপনি ভালো লোক, মেয়েরাই খারাপ। না, সেটা বলিনি। আমি বলছি আই ইজিলি অ্যাট্রাক্ট দ্য ব্যাড পিপল। তাই বুঝি? আমি ব্যাড তো, তাই ব্যাডদেরই আমাকে পছন্দ হয়। আপনি খুব খারাপ, তবে চিকিৎসার অতীত নন। বলছেন? হ্যাঁ। তাহলে আমারও আশা আছে। খুব আছে, তবে একটা শর্ত। কি সেটা? আর কখনো মেয়েদের ওভাবে ব্যবহার করবেন না। ফিজিক্যালি তো? হ্যাঁ। ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না। আমি ব্যবহার করি না, ব্যবহৃত হই। দয়া করে আর ব্যবহৃত হবেন না, কথা দিন। কথা দেব? কেন? আপনি তো আমার কাছে একজন অজ্ঞাত পরিচয় মহিলা মাত্র। আপনাকে এত বড় কথা কেন দেব?
মানে ফুলে ফুলে মধু খেয়ে বেড়ানোটাই আপনার পছন্দ? তা নয়, কিন্তু আপনাকে কথা দেব কেন? যে মহিলা বিশ্বাস করে নিজের নামটাও আজ অব্দি আমাকে বলেনি, তাকে কথা দেওয়ার কি দায়? পরিচয় দিয়েই বা কি লাভ বলুন? আপনি তো মেয়েদের একটাই ব্যবহার জানেন, সেটা হলো শরীর। আপনি নিজেই বলেছেন মেয়েদের ব্যাপারে কৌতূহল আপনার নেই। তা ঠিক, তবে আপনার ব্যাপারে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে। আমার ভাগ্য। আমি কিন্তু কথা বলতে জানি না, অনেক সময় উল্টোপাল্টা কথা বলে ফেলি, কিছু মনে করলেন না তো? না, মনে করার মতো তো কিছু বলেননি, তবে কথা দিলেন না বলে দুঃখ পেলাম। আগে বলুন আপনি কে? জেনে কোনো লাভ নেই আপনার। আমার কি মনে হয় জানেন? কি? আপনি বোধহয় খুব অচেনা নন। বাহ, তাহলে তো ভালোই। মাথা খাটিয়ে বের করুন তো আমি কে। একটু সময় লাগবে, মাথাটা তো নানান চিন্তায় এঙ্গেজ। তাড়া নেই, ভাবুন। নিজে থেকে কিছুতেই বলবেন না তো? না, একটু কষ্ট করুন। বরাবরই তো সব মেয়েদের অনায়াসেই পেয়ে গেছেন। ভুল বললেন, আমি কোনো মেয়েকেই পাইনি। আমার চেহারাটা ভালো। দুর্ভাগ্য হলো মেয়েরা, অর্থাৎ যারা একটু ফিজিক্যাল, তারাই আমার শরীরটাই কেবল চেয়েছে। ওটাকে পাওয়া বলে না। ওটাকেই তো সবাই পাওয়া বলে মনে করে। আমি মনে করি না। আপনি তাহলে কিভাবে পেতে চান? সেটা ঠিক বুঝতে পারি না, তবে ফিজিক্যাল পাওয়ার চেয়ে অনেক বেশি কিছু। টোটাল সারেন্ডার তো সব পুরুষই মেয়েদের কাছে তাই চায়। দেখুন, ভালোবাসার মধ্যে সারেন্ডারও কিন্তু একটু থাকে। আপনিও আসলে কৃতদাসী চাইছেন। দোষ কি আমি যদি তার কৃতদাস হই? ছেলেরা কখনো কৃতদাস হতে পারে না, তারা নিতে জানে, দিতে নয়। ছেলেদের সম্পর্কে আপনার অভিজ্ঞতা হয়তো সুখকর নয়। দেখুন, ছেলেদের সম্পর্কে আমার অভিজ্ঞতা বেশি নেই, কিন্তু পুরুষদের মোটামুটি বুঝতে পারি। কিচ্ছু বুঝতে পারেননি, আপনি আমাকে দেখেননি। কে বলল দেখিনি? কবে দেখলেন? কোথায়? তা বলবো কেন? বাজে কথা, আপনি মোটেই দেখেননি। বলুন তো, আমার বাগালে যে আঁচিলটা আছে সেটা লালচে না খয়েরি? আপনার বাগালে কোনো আঁচিল নেই। বলুন তো, আমার নাকটা একটু থ্যাবড়া না চোখা? থ্যাবড়া নয়, তবে একটু চাপা, মনে হয় কখনো নাকটা ভেঙে গিয়েছিল। ঠিক বলেছেন তো। সার্কাসে যখন চাকরি করি, তখন প্র্যাকটিসের সময় আমি ট্রাপিজ থেকে পড়ে গিয়েছিলাম। নিচে নেট ছিল, আমি নেটের বাইরে ছিটকে গিয়েছিলাম। না, স্বীকার করতে হচ্ছে আপনি আমাকে দেখেছেন। দেখেছি। ভাবিয়ে তুললেন ম্যাডাম। কেন, ভাবনার কি হলো? এই যে ওয়ান ওয়ে গ্লাস, আপনি দেখেছেন, আমি দেখিনি। কোনোদিন দেখা হতেও পারে। আমি জনি স্যার। হ্যাঁ জনি, বলো। আপনি যেরকম বলেছিলেন সেরকমই করেছি। অ্যানসারিং মেশিন চালু রেখেছিলাম, একটা ভয়েস রেকর্ড করা আছে, কিন্তু ভদ্রমহিলা আমাকে মোবাইলে টেলিফোন করেননি। কি রেকর্ড করতে পেরেছ? শুধু একটা কথা, জনি আছে, তারপর সাইলেন্স। নাম্বারটা দাও তো, আর টাইমটাও। জনি নাম্বারটা দিল এবং আধ ঘন্টার মধ্যে সবর হানা দিল বালিগঞ্জের একটা এসটিডি বুথে। আমি পুলিশের লোক। কাল রাত 8টার পর 8:30টার মধ্যে এই বুথ থেকে এক ভদ্রমহিলা কাউকে ফোন করেছিলেন, খুব কম সময়ের জন্য। সেই ভদ্রমহিলাকে মনে আছে? বুথের ছোকরাটা ঘাবড়ানো মুখে বলে, না স্যার, মনে পড়ছে না। ভয় পেও না, ঠান্ডা মাথায় ভাবো, খবরটা জরুরি।
ছেলেটা একটু ভেবে বলল, হ্যাঁ স্যার। তাকে চেনো? এ পাড়ারই মানুষ, তবে নাম ঠিকানা জানি না। তোমার বুথ থেকে প্রায় ফোন করেন? খুব কম। চেহারাটা কেমন বলতে পারো? লম্বা চওড়া চেহারা স্যার, খুব ফর্সা। কোন দিক থেকে এসেছিলেন? ওই পাশের গলিটা দিয়ে। ফোন করে গলিতে ঢুকে গেলেন। উনি ছাড়া আর কোনো মেয়ে এসেছিল? না স্যার, এখন চারদিকে অনেক বুথ খুলে গেছে, কাস্টমার নেই। ঠিক আছে। আরো 40 মিনিট ধরে গলির বিভিন্ন দোকান আর বাড়িতে হানা দিল সবর। শেষে সোমা রায়ের নামটা জানা গেল, ঠিকানাও। কলিং বেল টিপতে একজন বাচ্চা মেয়ে দরজা খুলে বলল, কি চাই? সোমা রায়। এখন দেখা হবে না। কেন? বাথরুমে আছেন। সবর দরজাটা ঠেলে ভিতরে ঢুকে বলল, ওকে বলো পুলিশের লোক এসেছে, জরুরি দরকার। মেয়েটা ভয় পেয়ে ছুটে গেল ভিতরে। সবর চারদিকে চেয়ে দেখল বেশ সাজানো গোছানো রুচিশীল বৈঠকখানা। পয়সালো মহিলা বলেই মনে হল। একটু অপেক্ষা করতে হলো। তারপর মুখে একরাশ বিরক্তি আর থমথমে রাগ নিয়ে ফর্সা লম্বা স্বাস্থ্যবতী এবং বেশ সুন্দরী ভদ্রমহিলা ঘরে ঢুকে বেশ উঁচু গলায় বললেন, কে বলুন তো আপনি, কি চাই? কয়েকটা কথা জানতে চাই। কি কথা? শুনলাম আপনি পুলিশের লোক। পুলিশের কি দরকার আমাকে? ঠান্ডা হয়ে বসুন ম্যাডাম, অত উত্তেজিত হবেন না। আমি তো আপনাকে অপমান করিনি। আমার সময় নেই, এখনই বেরোবো। সেক্ষেত্রে আপনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে জেরা করা হবে। সেটা কি সুবিধাজনক হবে বলে আপনার মনে হয়? দাঁতে ঠোঁট চেপে কিছুক্ষণ রাগটাকে সামলে নিয়ে সোমা বলল, কিন্তু আমার অপরাধ কি? আপনার টেলিফোন আছে? আছে, কেন? ফোনটা কি ডেড? না। তাহলে কাল রাতে আপনি জনিকে ফোন করার জন্য কষ্ট করে টেলিফোন বুথে কেন গিয়েছিলেন? পলকে ফ্যাকাশে হয়ে গেল সোমার মুখ। কে বলল আমি বুথে গিয়েছিলাম? বুথের ছেলেটা আপনাকে দেখলেই চিনতে পারবে। বাজে কথা। জনির সঙ্গে আপনার কিসের দরকার? জনি নামে আমি কাউকে চিনি না। সুব্রত বক্সী নামে কাউকে চেনেন নাকি তাও না? এসব কি হচ্ছে বলুন তো, রং তামাশা নাকি? না, খুব সিরিয়াস ব্যাপার। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। বেশ, ঠিক আছে ম্যাডাম, আমি থানায় জানিয়ে দিচ্ছি যাতে তারা আপনাকে হাত কড়া পরিয়ে প্রকাশ্যে টেনে নিয়ে যায়। থানার কাঠের বেঞ্চে বসে কথা বলতে বোধহয় আপনার সুবিধা হবে। সোমার মুখে আচমকা রক্তচ্ছ্বাস দেখা গেল। সিটিয়ে গিয়ে বলল, কেন এসব করছেন? স্পিল দাবিন, সুব্রত বক্সীকে চেনেন? সোমা দাঁতে ঠোঁট কামড়ালো, তারপর হঠাৎ দুহাতে মুখ ঢেকে কাঁপতে লাগলো। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আপনার পাসপোর্টটা নিয়ে আসুন। সোমার অনেকক্ষণ সময় লাগলো নিজেকে সামলাতে, তারপর গিয়ে পাসপোর্ট নিয়ে এলো। বছরে আপনি কবার আমেরিকা যান? বিজনেস পারপাসে ঘন ঘন যেতে হয়। বুঝলাম। সুব্রতের সঙ্গে আপনার একটা জয়েন্ট বিজনেস আছে। হ্যান্ডিক্রাফটস? হ্যাঁ, আর শাড়ি। অরুণিমা বক্সী কি আপনাকে চিনতেন? হ্যাঁ। কিরকম রিলেশন ছিল? ভালোই তো। তাহলে তাকে মারতে হলো কেন? সোমা চুপ। ডিভোর্স করলে অরুণিমার সম্পত্তি সুব্রতর হাতছাড়া হতো বলে? আমাকে ওসব জিজ্ঞেস করবেন না প্লিজ। নয় কেন? আপনি একজন এক্সেনসারি টু মার্ডার। একটা নয়, দুটো মার্ডার। মিহিরকে খুন করার জন্য আপনি জনিকে আবার ফোন করেছিলেন। অ্যান্সারিং মেশিনে ওর মোবাইলে টেলিফোন করতে বলে আপনি ভয় পেয়ে ফোন কেটে দেন, কারণ মোবাইলে কলারের নাম্বার উঠে যায়, তাই না?
প্লিজ। কি লাভ হলো বলুন? অরুণিমা তার সব সম্পত্তি মিহিরের নামে ট্রান্সফার করে গেছে। আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন। সুব্রত আর আপনি দুজনেই জেল খাটবেন। যদি ফাঁসি নাও হয় কি লাভ হবে বলুন? সুব্রতবাবুর পাসপোর্ট এতক্ষণে পুলিশ বাজেয়াপ্ত করেছে, আমি আপনারটা করছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মিহিরবাবু কেমন আছেন? ও সবরবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। ফাঁসির দড়ি থেকে যে বেঁচে যাব তা ভাবিনি। আপনি এসে না পড়লে কপালে কষ্ট ছিল। তা ছিল, সুব্রতবাবু স্টেটমেন্ট দিয়েছেন। ওর কি ফাঁসি হবে সবরবাবু? বোধ হয় না, 14 বছর মেয়াদ হতে পারে। প্যারোল ট্যারোল বাদ দিলে বড়জোর 10 বছর ঘানি টানবেন। তবে আমেরিকান সিটিজেন বলে কিছুটা কনসিডারেশন হতে পারে। ওসব আইন কানুন আমার জানা নেই। আচ্ছা, আপনি কি সত্যি অরুণিমা বক্সীর বিশেষ সম্পত্তি কিছু নেবেন না? পাগল নাকি? ওসব আমি ছোবও না। তাহলে সম্পত্তির কি গতি হবে? যা খুশি হোক। আপনি অদ্ভুত লোক কিন্তু। না সৌরবাবু, আমি ভীতু লোক, অনার্জিত সম্পদকে খুব ভয় পাই। আচ্ছা, গুড বাই, ভালো থাকুন। ধন্যবাদ। হ্যালো, আমি বলছি। সব খবর পেয়েছেন? খবর কাগজে দেখেছি। আপনার কি সন্দেহ ছিল খুনটা আমি করেও থাকতে পারি? না, কখনোই নয়। সন্দেহ থাকলে কি এত কথা বলি? আমি লম্পট বলে প্রতিমান হলেও তা নই কিন্তু। আপনি ভীষণ খারাপ। কি করে আপনার কাছে ভালো লোক হওয়া যায় বলবেন? শুধু আমার কাছে কেন, সকলের কাছে কেন নয়? আপাতত আমার একজনের জন্যই মাথা ব্যথা। হাসছেন নাকি? এত পাগল হওয়ার কি আছে? আপনি যে আমাকে ভীষণ জ্বালাচ্ছেন। ও, তাহলে আর ফোন করব না। কেন? তাই তো বললেন। তাই বললাম বুঝি। এই বুদ্ধি? আপনাকে তো আমি বুদ্ধিমতী ভেবেছিলাম। ঝগড়া করার জন্য গলা চুলকোচ্ছেন, তাই না? আপনি তো ঝগড়ুটে, এক বুঝতে আরেক বোঝেন। বেশ, তাহলে কথা না বললেই তো হয়। না না, বরং ঝগড়াই হোক। ঝগড়া হবে? ওমা, কেন? এরকম ঝগড়া বেশ ভালো, মন ভালো হয়ে যায়। তাহলে তো সারা জীবন ঝগড়াই করতে হবে আপনার সঙ্গে। রাজি। হাসছেন কেন? একটা পাগলের পাল্লায় পড়েছি বলে। আমিও তো এক পাগলির পাল্লায় পড়েছি। পাগলিকে এখন আমার ভীষণ দরকার। কেন? বোঝেন না? না বুঝে থাকলে আর বুঝে কাজ নেই। আমি পাগলির কাছে বসে জীবনটাকে বুঝে নিতে চাই। আপনার পাঠশালা আমাকে ভর্তি করে নেবেন? ভেবে দেখি। না না, ভাবলে সব গুলিয়ে যাবে। নিন না, ভর্তি করে নেবেন। একটা দীর্ঘশ্বাস শোনা গেল। তারপর মেয়েটি বলল, না নিয়ে উপায় কি? গল্প শুনছিলেন গল্পকথন বাই কল্লোল চ্যানেলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মারিচ। শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। আগামীকাল আপনাদের সামনে আবার হাজির হব দ্য উমেন সিরিজের দ্বিতীয় গল্প ডেমিয়েন দ্য উমেন 2 এর বাংলা রূপান্তর অশুভ সংকেত 2 এটা নিয়ে। আপনারা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেল শুনছেন, আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো গল্প করা আছে। আপনারা চ্যানেলের যে হোম পেজ আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আপনাদের পছন্দের কোনো গল্প যেগুলো আপনারা স্কিপ করে গেছেন সেগুলো শুনে নিতে পারেন। আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ করে কানেক্টেড থাকতে পারেন। কোনো বইয়ের রিকোয়েস্ট থাকলে সেখানে জানাতে পারেন।
আরেকটা জিনিস আমাদের এখানে আপডেটেড হয়েছে, সেটা হচ্ছে আপনারা যারা গল্পকথন বাই কল্লোল এই চ্যানেলটা পেট্রোনাইজ করতে চান, অর্থাৎ আপনারা যদি এই চ্যানেলকে কোনো ধরনের মনিটারি বা ফিনান্সিয়াল কোনো ধরনের হেল্প করতে চান, সাপোর্ট করতে চান, সেক্ষেত্রে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া একটা লিঙ্ক আছে, patreon.com এর একটা লিঙ্ক দেওয়া আছে, www.patreon.com/কল্লোল। আমি বানান করে দিচ্ছি, patreon.com/KOLLOL। এই লিঙ্কে গিয়ে আপনারা আমাদের চ্যানেলের জন্য যদি কোনো ধরনের মনিটারি ডোনেশন করতে চান বা ফিনান্সিয়াল কোনো ধরনের পেট্রোনাইজ করতে চান, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। আশা করছি আপনাদের এই কন্ট্রিবিউশন আমাদের এই জার্নিটাকে, গল্পকথন বাই কল্লোল চ্যানেলের জার্নিটাকে স্মুথ করতে সহায়তা করবে। দেখা হচ্ছে নেক্সট গল্পে। আশা করছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।